Epstein Files. Epstein Files. Epstein. Jeff Epstein. Jeffrey Epstein. Jeffrey Epstein की फाइल সারা বিশ্বে তোলপাড় ফেলে দেওয়া এই এপস্টিন ফাইলে ডোনাল্ড ট্রাম্প থেকে বিল গেটস, বিল ক্লিন্টন থেকে এলন মাস্ক, এমনকি স্টিফেন হকিং, মাইকেল জ্যাকসনের মতো বড় বড় ব্যক্তিত্বদের নাম থাকলেও একজন মানুষ এই সব থেকে বহু বহু দূরে নিজের রাজত্ব আর পোষ্য কুকুরদের নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। ভদ্রলোকের নাম ভ্লাদিমির পুতিন। বলা হয় এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী শাসক তিনি। সময়টা 1940 দশকের শেষের দিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া তখন একেবারেই ভেঙে পড়েছে। গোটা রাশিয়া জুড়ে চলছে দুর্ভিক্ষ, খেতে না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে শিশুরা। তেমনই একটা সময়ে লেনিনগ্রাদের সরু একটা গলিতে বেড়ে উঠছিল একটা রোগা পাতলা ছেলে। না থাকার ভালো ঘর, না ভালো জামা কাপড়, কিছুই সুবিধা ছিল না সেই ছেলেটার কাছে। ইঁদুরের সঙ্গে লড়াই করে ঘরের ডাল আটা রক্ষা করতে হতো ছেলেটাকে। স্কুলেও ছেলেটার অবস্থা খুব একটা ভালো ছিল না। রোগা পাতলা হওয়ার কারণে সহপাঠীদের হাতে প্রতিদিন মার খেতে হতো তাকে। বাড়িতে এসে নিজের দুর্বলতার জন্য গুমড়ে গুমড়ে কাঁদতো ছেলেটা। তখন হয়তো কেউ ঘুণা করে ভাবতেও পারেনি ইঁদুরের সঙ্গে থাকা, স্কুলে রাস্তায় মার খাওয়া এই রোগা পাতলা ছেলেটাই একদিন হয়ে উঠবেন মোস্ট পাওয়ারফুল ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ওয়ান অ্যান্ড অনলি ভ্লাদিমির পুতিন। নমস্কার, আমি সুজয় নীল। আমার চ্যানেলে আজ অবধি আপনারা অনেক ধরনের গল্প শুনেছেন। স্বাধীনতা সংগ্রামীদের গল্প থেকে শুরু করে মার্ডার মিস্ট্রি সবই দেখেছেন আপনারা। তবে আজকের ভিডিওটা হতে চলেছে একেবারেই অন্যরকম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাশিয়ার লংগেস্ট সার্ভিং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে। গোটা বিশ্ব তাকে নিয়ে দুই ভাগে বিভক্ত। একটা দলের কাছে তিনি রাশিয়ার সবচেয়ে প্রগতিশীল নেতা, আবার অন্য দলের কাছে তিনি হালের হিটলার। যুদ্ধ বিধ্বস্ত রাশিয়াকে বিশ্বের সুপার পাওয়ার বানানো থেকে শুরু করে ক্ষমতার যুদ্ধে পশ্চিমকে টক্কর দেওয়া, সবকিছুর কেন্দ্রবিন্দুতেই এই একটাই মানুষ, পুতিন। কিন্তু বাইরের পরিচয়ের আড়ালে থাকা পুতিনকে আজও খুব কম মানুষই চেনেন। তাই আজকের ভিডিওতে আমরা জানবো এক অতি সাধারণ দরিদ্র পরিবারে জন্ম নেওয়া ভ্লাদিমির পুতিন আজ কিভাবে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভ্লাদিমির পুতিনের জন্ম হয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদ শহরে 1952 সালের 7ই অক্টোবর। এই শহরটা আজকের দিনে সেন্ট পিটার্সবার্গ নামে পরিচিত। ইতিহাসের এক করুণ এবং ভয়াবহ স্মৃতির সাক্ষী ছিল এই লেনিনগ্রাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাৎসি বাহিনী লেনিনগ্রাদকে টানা 872 দিন অবরুদ্ধ করে রেখেছিল। এই অবরোধের সময় প্রায় 8 লক্ষ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং কয়েক লক্ষ মানুষ অনাহারে ও প্রচণ্ড ঠান্ডায় প্রাণ হারিয়েছিলেন। এইরকমই এক শহরের একটা সরু গলিতে থাকা একটা ভাঙাচোরা অ্যাপার্টমেন্টে জন্ম হয় পুতিনের। তিনি ছিলেন তার 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট। তার বাবা স্পিরিডোনোভিচ পুতিন ইউএসএসআর এর নৌবাহিনীতে চাকরি করতেন। অন্যদিকে তার মা মারিয়া ইভানোভনা শ্যালোমোভা একজন কারখানার শ্রমিক ছিলেন। পুতিনের জন্মের আগেই তার 2 ভাইয়ের মৃত্যু হয়েছিল। প্রথম ভাই 1930-এর দশকে শৈশবে মারা গিয়েছিলেন এবং অন্যজন 1942 সালে যুদ্ধের সময় অবরুদ্ধ লেনিনগ্রাদে খাবারের অভাবে এবং রোগাক্রান্ত হয়ে প্রাণ হারান। পুতিনের শৈশব কেটেছে চরম দারিদ্র্যে। মা বাবা দুজনেই হাড় ভাঙা খাটুনি করার পরেও সংসার চালানো দুষ্কর ছিল। পুরো পরিবার লেনিনগ্রাদের এক জরাজীর্ণ কমিউনাল অ্যাপার্টমেন্টে একটা মাত্র ঘরেই বাস করত। সেই এলাকায় পরিবেশ ছিল অত্যন্ত বিশৃঙ্খল। পুতিন একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন সেই সময় অ্যাপার্টমেন্টের সিঁড়িতে প্রচণ্ড ইঁদুরের উপদ্রব ছিল। কিশোর পুতিনের দিনের অনেকটা সময় কেটে যেত লাঠি হাতে সেই ইঁদুরগুলোকে ধাওয়া করতে। কিন্তু এই ছোট্ট ইঁদুরগুলোই পুতিনকে শিখিয়েছিল, তুমি যত দুর্বলই হও না কেন, যদি দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন তোমার কাছে একটাই রাস্তা খোলা থাকবে, আর সেটা হলো পাল্টা আক্রমণ। দারিদ্র্য আর অভাবের কারণে সেই এলাকায় মারামারি আর ঝগড়া ছিল নিত্যদিনের ঘটনা। ছোটবেলায় পুতিন ছিলেন অত্যন্ত দুর্বল। এই কারণে স্কুলেও তিনি বুলিং এর শিকার হতেন। স্কুলে তার কোনো বন্ধু ছিল না, সবাই তাকে মারধর করত। আর বাড়িতে এসে তিনি নিজের দুর্বলতার জন্য গুমড়ে গুমড়ে কাঁদতেন। আর এই প্রতিকূল পরিবেশই পুতিনকে ছোটবেলা থেকে মানসিকভাবে অত্যন্ত দৃঢ় এবং জেদি করে তোলে। অভাবের সংসারে বড় হলেও পুতিন ছিলেন অসম্ভব উচ্চাকাঙ্ক্ষী। নিজেকে শক্তিশালী করার জন্য তিনি জুডো শিখতে শুরু করেন। যদিও তার বাবা মা শুরুতে এর বিরুদ্ধে ছিলেন, কিন্তু পুতিন নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। কিছুদিনের মধ্যেই তিনি জুডোর পাশাপাশি সাম্বো এবং অশ্বারোহণেও অসামান্য দক্ষতা অর্জন করেন।
শারীরিক সক্ষমতা বৃদ্ধির এই নেশা তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। রাস্তায়, স্কুলে বুলিংয়ের শিকার হতে হতে পুতিন বুঝে গেছিলেন, যদি লড়াই অবশ্যম্ভাবী হয় তাহলে প্রথম ঘুষিটা আমাকেই মারতে হবে। আর সেই থেকেই শুরু হয় পুতিনের নতুন যাত্রা। 1960 থেকে 1968 পুতিন লেনিনগ্রাদের একটা প্রাথমিক স্কুলে পড়াশোনা করেন। 1970 সালে তিনি সেন্ট পিটার্সবার্গ হাই স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তার তৎকালীন শিক্ষিকা ভেরা গুরেভিচের মতে, কৈশোরের শুরুতে পুতিন ঠিক জানতেন না তিনি কি হতে চান, কিন্তু তার ভেতরের প্রচন্ড জেদ দেখে যে কেউ বুঝতে পারত যে এই ছেলে ভবিষ্যতে বড় কিছু একটা করবে। পুতিন শুধু খেলাধুলোই নয়, পড়াশোনাতেও আগ্রহী ছিলেন। অবসরে তিনি কার্ল মার্কস এবং লেনিনের রাজনৈতিক দর্শন নিয়ে পড়াশোনা করতেন। পাশাপাশি তিনি স্পাই সিনেমা দেখতে খুব ভালোবাসতেন, আর এই সিনেমায় তার জীবনের সবচেয়ে বড় মোড়টি নিয়ে আসে। কিশোর বয়সে একটা গোয়েন্দা চলচ্চিত্র দেখে পুতিন এতটাই অনুপ্রাণিত হন যে তিনি মনে মনে দেশের জন্য গোয়েন্দা হওয়ার সংকল্প করেন। দেশপ্রেমের এক অদ্ভুত উন্মাদনা তার মনে তৈরি হয়। তিনি তখন নবম শ্রেণীতে পড়েন, যখন কোনো এক অদম্য সাহসে সরাসরি সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবির অফিসে গিয়ে কাজ করার আবেদন জানান। সেখানে উপস্থিত অফিসাররা তার বয়স দেখে অবাক হন এবং তাকে বুঝিয়ে বলেন যে গোয়েন্দা হতে গেলে আগে আইন পড়তে হবে। সেই সময় পুতিন কেজিবি অফিস থেকে বেরিয়ে গেলেও তিনি কথাটা ভুলে যাননি কোনো দিন। তাই 1970 সালে স্কুলের পড়াশোনা শেষ করার পরেই নিজের শহরের কলেজেই আইন নিয়ে পড়াশোনা করার জন্য ভর্তি হন পুতিন। 1975 সালে আইনের ডিগ্রি শেষ করার পর 23 বছর বয়সেই তার স্বপ্ন পূরণ হয়। কেজিবি তাকে অফিসার হিসেবে নিয়োগ করে। এটা তার জন্য ছিল আকাশে চাঁদ পাওয়ার মতো ঘটনা। প্রায় 10 বছর নিজের শহর লেনিনগ্রাদে গোয়েন্দা হিসেবে কাজ করার পর 1985 সালে তার জীবনে বড় সুযোগ আসে। তৎকালীন কেজিবির জন্য এমন অফিসার প্রয়োজন ছিল যারা জার্মান ভাষা ভালো করে জানেন। পুতিন সেই শর্ত পূরণ করায় তাকে পূর্ব জার্মানির ড্রেসডেন শহরে জার্মান অনুবাদক হিসেবে পাঠানো হয়। জার্মানি সেই সময় দুভাগে বিভক্ত, পূর্ব অংশ সোভিয়েত ইউনিয়নের অধীনে এবং পশ্চিম আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেনের প্রভাবে। পূর্ব জার্মানির ড্রেসডেন শহরে কাজের জন্য নিয়োজিত হন পুতিন। সেখানে অন্যান্য অফিসারদের সঙ্গেই অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করতে থাকেন তিনি। জার্মান ভাষার উপর তার দখল এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তার কারণে তিনি খুব দ্রুত কেজিবির অভ্যন্তরে জনপ্রিয় হয়ে ওঠেন। সেই সময় পূর্ব জার্মানির রাজনীতিবিদদের উপর নজরদারি চালানোর জন্য সোভিয়েত ইউনিয়ন স্টাসি নামের একটা গোয়েন্দা সংস্থা চালাতো। কাজের দক্ষতা এবং জার্মান ভাষায় দারুণ দখলের কারণে কেজিবি তাকে স্টাসির অফিসে কাজের জন্য নিয়োগ করে। ন্যাটোর গতিবিধির উপর নজর রাখা এবং পশ্চিমের তৎপরতা ঠেকানোই ছিল তার প্রধান দায়িত্ব। কিন্তু 1989 সালের 9 নভেম্বর ইতিহাসের এক বিশাল পরিবর্তনের সাক্ষী হন পুতিন। উত্তেজিত জনতা একযোগে বার্লিন প্রাচীর ভেঙে ফেলে। পূর্ব জার্মানির মানুষ সোভিয়েত শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। এক রাতে উন্মত্ত জনতা যখন ড্রেসডেনের কেজিবি অফিসে হামলা করতে আসে, তখন পুতিন অফিসের নিরাপত্তার খাতিরে মস্কোর সামরিক সদর দপ্তরে সাহায্য চেয়েছিলেন, কিন্তু মস্কো থেকে উত্তর এসেছিল মস্কো চুপ আছে, ওপরের নির্দেশ ছাড়া কোনো সাহায্য পাঠানো সম্ভব নয়। সেই মুহূর্তে পুতিন বুঝতে পেরেছিলেন যে রাশিয়ার কেন্দ্রীয় নেতৃত্বে ধস নেমেছে। তিনি একা দাঁড়িয়ে নিজের বুদ্ধিমত্তার জোরে উত্তেজিত জনতাকে শান্ত করেছিলেন। তিনি অফিস থেকে বেরিয়ে এসে ভিড়ের সামনে দাঁড়িয়ে তেজস্বী কণ্ঠে ঘোষণা করেছিলেন যে ভেতরে সশস্ত্র রক্ষীরা গুলি করার জন্য প্রস্তুত, যে সামনে আসবেন তার উপরেই গুলি চালানো হবে। তার সেই গলার জোর আর আত্মবিশ্বাসের সামনে ভিড় পিছু হটে যায়। কিন্তু পুতিনের মনে এই ক্ষতটি থেকে যায়, যে দেশের জন্য তিনি জীবন দিতে প্রস্তুত ছিলেন, বিপদের সময় সেই মস্কো তাকে একা ফেলে দিয়েছিল। এই ঘটনা তাকে গভীরভাবে আঘাত করে এবং সোভিয়েতের তৎকালীন প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের দুর্বল নীতির প্রতি তার ঘৃণা জন্মায়। 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়ন মানে ইউএসএসআর ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, পুতিন তা মেনে নিতে পারেননি। 1990 সালে পুতিন কেজিবি লেফটেন্যান্ট কর্নেল পদ থেকে অবসর নিয়ে নিজের শহর লেনিনগ্রাদে ফিরে আসেন। সেখানে তিনি তার প্রাক্তন শিক্ষক অ্যানাতোলি সেভচাকের সঙ্গে কাজ শুরু করেন, যিনি ছিলেন লেনিনগ্রাদের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত মেয়র। সোভচাক পুতিনের কর্মনিষ্ঠা দেখে তাকে নিজের উপদেষ্টা এবং পরে 1994 সালে শহরের ডেপুটি মেয়র পদে নিয়োগ করেন। এটাই ছিল রাজনীতিতে পুতিনের স্টেপিং স্টোন। ডেপুটি মেয়র হিসেবে পুতিন শহরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। কিন্তু 1996 সালে সোভচাক মেয়র নির্বাচনে হেরে গেলে পুতিনও তার পদ হারান।
তবে পুতিনের প্রশাসনিক দক্ষতা মস্কোর বড় নেতাদের নজরে এসেছিল। তিনি মস্কোতে চলে আসেন এবং প্রভাবশালী নেতা ভ্যালেন্টিন ইউমাশেভের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলসিনের সঙ্গে পরিচিত হন। বরিস ইয়েলসিন ছিলেন একজন মদ্যপ এবং দুর্বল শাসক। তার সময় রাশিয়ায় দুর্নীতি এবং অরাজকতা চরমে পৌঁছেছিল। ইয়েলসিন পুতিনের শান্ত কিন্তু কঠোর ব্যক্তিত্ব দেখে মুগ্ধ হন এবং 1997 সালে তাকে প্রেসিডেন্সিয়াল স্টাফের ডেপুটি চিফ করেন। পুতিন ধীরে ধীরে ইয়েলসিনের পূর্ণ বিশ্বাস অর্জন করেন। 1999 সালের 9 আগস্ট ইয়েলসিন পুতিনকে রাশিয়ার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। এটা ছিল রাশিয়ার ইতিহাসের সবচেয়ে বড় পাওয়ার শিফট। ইউএসএসআর এর পতনের পর থেকে চেচনিয়া নিজেকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিল এবং ক্রমাগত রাশিয়ার সঙ্গে সংঘর্ষে লিপ্ত ছিল। নামেই চেচনিয়া স্বাধীন ছিল, কিন্তু রাশিয়ার প্রভাব সেখানে কম ছিল না। আর এই কারণেই দুই দেশের মধ্যে বহু বছর ধরে সংঘর্ষ চলছিল। 1998-99 সালের দিকে উভয়ের মধ্যে লড়াই তুঙ্গে উঠেছিল। এই বছর চেচনিয়ার ইসলামিক যোদ্ধারা রাশিয়ার ভেতরে আতঙ্ক ছড়িয়ে রেখেছিল। জায়গায় জায়গায় বোমা বিস্ফোরণ করা হচ্ছিল। 1999 সালের অগাস্ট মাসে চেচনিয়ার যোদ্ধারা রাশিয়ার বেশ কিছু শহরে বোমা বিস্ফোরণ ঘটায়, যার মধ্যে মস্কোর মতো শহরে একটা অ্যাপার্টমেন্টকে টার্গেট করা হয়েছিল। এই অ্যাপার্টমেন্ট বিস্ফোরণে 300-রও বেশি মানুষ মারা যান এবং প্রায় 1000-এরও বেশি মানুষ গুরুতর আহত হন। এই ঘটনা রাশিয়ার ভিতরে আগে থেকেই জ্বলতে থাকা আগুনে ঘি ঢালার কাজ করে। রাশিয়ার মানুষের রক্ত টগবগিয়ে ওঠে। চেচনিয়ার বিরুদ্ধে রাগ আকাশচুম্বী হতে থাকে। রাশিয়ার জনগণ যে কোনোভাবে চেচনিয়ার সন্ত্রাসীদের শেষ করতে চেয়েছিল। দেশের ভিতরে বাড়তে থাকা সন্ত্রাসবাদ দেখে প্রেসিডেন্ট ইয়েলসিন মনে মনে ঠিক করে ফেলেন যে তিনি এবার চেচনিয়াকে শিক্ষা দিয়েই ছাড়বেন। চেচনিয়াকে সামলানোর পুরো দায়িত্ব পুতিনকে দেওয়া হয়। ক্ষমতা হাতে আসতেই পুতিন চেচনিয়ার উপর যুদ্ধ ঘোষণা করে আক্রমণের আদেশ দেন। পুতিন বলেন, এবার চেচনিয়ার উপর মস্কোর শাসন হবে। হাজার হাজার সংখ্যায় সেনাবাহিনী চেচনিয়ায় প্রবেশ করে। হাসপাতাল, স্কুল, বেসামরিক নাগরিক যারাই রুশ সেনাবাহিনীর সামনে আসে তাকেই ধ্বংস করে দেওয়া হয়। রাশিয়ার এই যুদ্ধে চেচনিয়ার ভিতরে ধ্বংসের আতঙ্ক ছড়িয়ে পড়ে। 80,000-এরও বেশি মানুষকে মেরে ফেলা হয়। এই যুদ্ধটা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় চেচেন যুদ্ধ হিসেবে পরিচিত হয়। রুশ সৈনিকদের হেলমেটে ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছিল যাতে রাশিয়ার মানুষ জানতে পারে কিভাবে 300 রুশ মানুষের প্রাণের বদলা চেচনিয়ার ধ্বংসের মাধ্যমে নেওয়া হয়েছে। এই ভয়ঙ্কর প্রতিশোধের মাধ্যমে রাশিয়ার ভেতরে পুতিনের এক নতুন প্রতিচ্ছবি সামনে আসে। এই কঠোর প্রতিশোধ পরায়ণতা পুতিনকে রাশিয়ার মানুষের কাছে একজন ত্রাতা বা হিরো হিসেবে প্রতিষ্ঠিত করে। 1999 সালের 31শে ডিসেম্বর বরিস ইয়েলসিন হঠাৎই পদত্যাগ করলে পুতিনকে রাশিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট করা হয়। 2000 সালের নির্বাচনে 53% ভোট পেয়ে ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর পুতিন রাশিয়ার ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে মনোযোগ দেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সেই সময় রাশিয়ার সম্পদ কুক্ষিগত করে রাখা অলিগার্ক বা প্রভাবশালী ব্যবসায়ীদের ওপর নজরদারি নখদর্পণে নিয়ে আসেন পুতিন। মিখাইল খোদারভস্কির মতো রাশিয়ার শ্রেষ্ঠ ধনী যখন পুতিনের অবাধ্য হওয়ার চেষ্টা করেন, তাকে জালিয়াতির অভিযোগে জেলে পুরে দেওয়া হয়। পুতিনের শাসনামলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়তে থাকে। রাশিয়া যেহেতু খনিজ তেলের বিশাল ভাণ্ডার, তাই সেই অর্থ সরাসরি রাষ্ট্রের কোষাগারে আসতে থাকে। মানুষের আয় বাড়তে থাকে, জীবনযাত্রার মান উন্নত হয় এবং জিডিপি বৃদ্ধি পায়। সাধারণ মানুষ পুতিনকে এক মহান নেতা হিসেবে দেখতে শুরু করেন। 2004 সালের নির্বাচনে পুতিন 71% ভোট নিয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হন। রাশিয়ার সংবিধান অনুযায়ী কেউ টানা দুবারের বেশি প্রেসিডেন্ট হতে পারতেন না। 2008 সালে পুতিনের দ্বিতীয় মেয়াদ শেষ হলে সবাই ভেবেছিল তিনি বিদায় নেবেন, কিন্তু পুতিন এক অভাবনীয় চাল চালেন। তিনি তার ঘনিষ্ঠ দিমিত্রি মেদভেদেভকে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট করেন এবং নিজে প্রধানমন্ত্রী হন। একে বলা হয় রাশিয়ার রাজনীতির গ্রেট কাসলিং। 2011 সালে পুতিন ও মেদভেদেভ মিলে সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর থেকে বাড়িয়ে 6 বছর করেন। 2012 সালে পুতিন আবার নির্বাচনে দাঁড়ান এবং তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হন। 2018 সালে তিনি চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। বর্তমানে সংবিধান এমনভাবে বদলানো হয়েছে যে তিনি 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন।
রাশিয়ার বিচারক থেকে শুরু করে সেনাবাহিনী সবই এখন পুতিনের ইশারায় চলে। পুতিনের শাসনামলে তার বিরুদ্ধে কথা বলার পরিণাম ভয়াবহ। সাংবাদিক অ্যান্না পলিটকভস্কায়া যখন চেচনিয়ার মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তোলেন, তাকে 2006 সালে করা হয়। এমনকি 2023 সালে যখন পুতিনের প্রাক্তন বন্ধু ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বিদ্রোহ করেন, তার 2 মাস পরেই এক রহস্যময় বিমান দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই পুতিন সবসময় চেয়েছিলেন রাশিয়ার পুরনো প্রভাব ফিরিয়ে আনতে। 2008 সালে জর্জিয়ার যুদ্ধ, 2011 সালে লিবিয়ার হস্তক্ষেপ এবং 2014 সালে অ্যানেক্স সিস্টেমে ইউক্রেনের হাত থেকে ক্রিমিয়ার রাজনৈতিক নিয়ন্ত্রণ দখল করে তিনি নিজের উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছিলেন। 2022 সালে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধ পুতিনের সেই গ্রেট রাশিয়া গড়ার সংকল্পেরই অংশ। ভ্লাদিমির পুতিনের দীর্ঘ 25 বছরের এই শাসনকাল বিশ্ব রাজনীতির ইতিহাসে একটা জটিল আর রক্তক্ষয়ী অধ্যায়। 2000 সালের নববর্ষের প্রাক্কালে বরিস ইয়েলসিনের হাত থেকে ক্ষমতা গ্রহণ করার সময় পুতিন গণতন্ত্র ও স্বাধীনতার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তিনি রাশিয়াকে এক স্বৈরাচারী ব্যবস্থার দিকে ঠেলে দিয়েছেন। একসময়ের কেজিবি এজেন্ট পুতিন আজ একবিংশ শতাব্দীর আধুনিক জার হিসেবে পরিচিত, যিনি সিলোভিকি নামক গোয়েন্দা গোষ্ঠীর সহায়তায় নিজের ক্ষমতা টিকিয়ে রেখেছেন। বিগত 2 দশকে তার উপর বহু আক্রমণ হয়েছে। শুধু বাইরের দেশ নয়, রাশিয়ার মধ্যেও তার উপর একাধিকবার আক্রমণ চালানো হয়েছে। তার বিরুদ্ধে নানা বিতর্ক রয়েছে। অনেকে বলেন তিনি নাকি হরিণের রক্ত পান করেন যুবক থাকার জন্য। আবার অনেকের মতে তিনি হরিণের শিং থেকে বেরোনো রেড এক্সট্র্যাক্ট খেয়ে থাকেন, যাতে 73 বছর বয়সেও তাকে 40 বছর বয়সী লাগে। তার এই শাসনামলে তিনি একাধিকবার বিরোধীদের দমন করেছেন। অ্যালেক্সেই নাভালনির মতো নেতাদের রহস্যময় মৃত্যু কিংবা বিদেশের মাটিতে নভিচক বিষ প্রয়োগের ঘটনায় প্রমাণ করে দেয় পুতিন নিজে কতটা প্রতিশোধ পরায়ণ। পুতিনের এই বিশাল সাম্রাজ্য আজ যতটা শক্তিশালী মনে হচ্ছে, ভিতরে ভিতরে তা ততটাই ভঙ্গুর। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ এবং ওয়াগনার বাহিনীর প্রধান প্রিগোজিনের বিদ্রোহ তার শাসনের ফাটলগুলোকে প্রকাশ্যে এনেছে। সিরিয়ার বাশার আল আসাদ কিংবা লিবিয়ার গাদ্দাফির মতো পরিণতির ভয় পুতিনকে সবসময় তাড়া করে বেড়ায়। নিজের প্রচারণায় অন্ধ হয়ে যাওয়া পুতিন আজ পশ্চিমের সঙ্গে এক নতুন আয়রন কার্টেন তুলে দিয়েছেন। পশ্চিমের সঙ্গে কোনো বিষয় নিয়েই তিনি আলোচনার রাস্তায় হাঁটতে চান না। পাশাপাশি পুতিনের কিন্তু কোনো উত্তরসূরি নেই। তার 2 মেয়েকে তিনি কোনোদিন প্রচারে নিয়ে আসেননি। অনেকে বলেন পুতিনের নাকি আরও 2 ছেলে রয়েছে, যাদের নাম ইভান ও ভ্লাদিমির জুনিয়র। তবে এই 2 ছেলের ব্যাপারে ভ্লাদিমির পুতিন কখনো প্রকাশ্যে আলোচনা করেননি। 2036 সাল পর্যন্ত হয়তো পুতিনই রাশিয়ার প্রেসিডেন্ট থাকতে পারেন। তাই পুতিন পরবর্তী রাশিয়ার কি হবে সেটাও একটা বিশাল বড় প্রশ্ন। পুতিনের পর রাশিয়ার সমস্ত ক্ষমতা কি আসবে প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিনের হাতে, নাকি ভ্লাদিমির পুতিনের 2 ছেলের মধ্যে কোনো একজন হয়ে উঠবেন রাশিয়ার পরবর্তী শাসক? তবে বিতর্ক থাকলেও এটাও সত্যি যে পুতিন কিন্তু প্রেসিডেন্ট হিসেবে বেশ সফল। তিনি রাশিয়াকে একটা ডুবে যাওয়া অর্থনীতি থেকে সুপার পাওয়ার নেশনে পরিণত করেছেন। আজও তিনি রাশিয়ার একটা অংশের মানুষের কাছে হিরো। রাশিয়ার কম বয়সী জনতার কাছেও তিনি বেশ জনপ্রিয়। ভ্লাদিমির পুতিনের ব্যাপারে বেশ কিছু ইন্টারেস্টিং গল্প শোনা যায়। পুতিনের মতোই দেখতে নাকি 40 জন মানুষ রাশিয়ায় আছেন। পুতিন যখন অন্য দেশে ঘুরতে যান বা কোনো কাজে যান, তার সঙ্গে ওই 40 জনও যায়। আরও একটা কথা শোনা যায়, পুতিনের যারা বডিগার্ড তারা নাকি পুতিন আছে বলেই সেফ থাকেন। এক দরিদ্র ঘরের ছেলে যে ইঁদুর মেরে শৈশব কাটিয়েছে, সে আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে একটার ভাগ্যবিধাতা। তার জেদ, একাকী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং দেশের নিরাপত্তার প্রতি আপোষহীন মনোভাব তাকে বর্তমান বিশ্বের সবচেয়ে রহস্যময় নেতায় পরিণত করেছে। আর সে কারণেই হয়তো বলা হয় পুতিনের বিকল্প পুতিন নিজেই। আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা কমেন্টে জানাবেন আরও কোন বিষয় নিয়ে কন্টেন্ট দেখতে চান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।